কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা পুরো প্রথম আলো এবং বোরিং পেপারটা দুটাই আজকে 9 জুন 2024, 26 জ্যৈষ্ঠ। বানানটা দেখেন তারপর জফলা কিন্তু পরে শর্ট হয়ে পড়ে না, ঠিক আছে? 2 জিল হজ। দেখেন সোনা চোরাচালান দ্বন্দ্বে খুন হয়েছেন আমাদের সংসদ সদস্য। যাক, দেখেন মিঠা পানির মাছ আহরণে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয়। এই ডাটাটা কিন্তু ফাওয়ার না, ঠিক আছে? দেখেন এই প্রথম হলো হচ্ছে জিনিসটা খুবই বিরক্ত লাগছে আজকে। ওরা হচ্ছে ফাও থেকে কোট করছে এটা, মানে এই টাইটেলটা বা হেডলাইনটা হচ্ছে ফাওয়ার, আবার ডেটা ইউজ করছে হচ্ছে BFRI এর। তো যেহেতু ওরা ডেটা এটা ইউজ করছে ফাওয়ার, এখানে ফাওয়ার ডেটাটা দিতে পারতো। ফাওয়ার ডেটাটা ওরা পরের পেজে দিছে। যাই হোক, যেহেতু পরের পেজে দিচ্ছে আমরা একটু পরে পড়বো। বর্তমানে হচ্ছে ফাওয়ার মতে হচ্ছে আপনার 1 নম্বরে আছে হচ্ছে ইন্ডিয়া, তারপরে হচ্ছে বাংলাদেশ 2-এ, তারপরে হচ্ছে চায়না। আর এটা মাথায় রাখতে পারে, নোট করে ফেলতে পারে যে মোট উৎপাদন 2023 সালে হচ্ছে 18 লাখ টন, চাষ থেকে আসে হচ্ছে 32 লাখ টন, উন্মুক্ত জলাশয় থেকে আসে হচ্ছে 13 লাখ টন, তাহলে 45 লাখ টন, আর 3 লাখ টন আসে সমুদ্র থেকে। বাকি জায়গাটা আমরা পরেও দেখতেছি। এ হচ্ছে প্রথম পেজ। সেকেন্ড পেজেতে আমরা সিপিডি টিআইবি বিএনপি সুরে কথা বলে অবদুল্লাহ কাদের বলেছেন। এরপরে হচ্ছে মোদির শপথ আজ প্রস্তুত হচ্ছে রাষ্ট্রপতি ভবন। তিনি প্রতিবেশী দেশ ভারত ও মহাসাগরীয় অঞ্চলে আরও 6 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন। মরিশাসের প্রধানমন্ত্রী, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ ওরা অ্যাড হচ্ছে। মালদ্বীপের সাথে ভারতের একটা ইস্যু চলতেছে, আপনারা জানেন, এটা নিয়ে কয়েকদিনই কথাবার্তা বলেছে। সেই ঝামেলার পরে এটা হচ্ছে তার প্রথম সফর ভারতে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা যায় শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশে 8,000 বিশিষ্ট জনকে। তাহলে এখানে সাইডলাইন ডিপ্লোমেসির ব্যাপারটা হচ্ছে আমরা দেখতে পারবো মালদ্বীপ এবং ভারতের জন্য। আর বাংলাদেশ হচ্ছে সাইডলাইনে হয়তো খুব একটা বেশি যাবে না, কারণ বাংলাদেশ এই মাসেই হচ্ছে দ্বিপাক্ষিক বৈঠক আছে ভারতের সাথে, ভারত এবং চীনের সাথে। যাই হোক, তেমন কিছু নাই। মোদির শপথ অনুষ্ঠানে শেখ হাসিনা পরে একান্ত বৈঠক। আমাদের প্রাইম মিনিস্টার সম্ভবত বিদেশি রাষ্ট্রপ্রধানদের মধ্যে প্রথম ভারতে পৌঁছেছেন। যাই হোক, এবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা 4র্থবারের মতো ক্ষমতা এসেছেন, আর নরেন্দ্র মোদী টানা 3য় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। ওকে, তাহলে আগামী মাস 3 মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত এবং চীন সফরের কথা আছে, এইটা নিয়ে হচ্ছে আলোচনা হবে। এরপর দেখি এই যে ফার্স্ট পেজের রিপোর্টটা দেখেন কেন। আচ্ছা, ফাওয়ার নিউজটাকে বলি। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে ফাওয়ার নিউজের ডেটাটা, যে ফাওয়ার অনুযায়ী হচ্ছে বাংলাদেশের স্বাদুপানির মাছ উৎপাদন করে 13,22,000 টন। 13,22,000 টন ফাও, ঠিক আছে? লিখে রাখেন এটা, 13,22,000 টন। আর যা বিশ্বের মোট মাছের 11.7%, 11.7%। মোট মাছের 11.7% হচ্ছে আপনার কি বাংলাদেশ প্রডিউস করে। আর 48 ওইটা ছিল হচ্ছে বাংলাদেশি একটা ফার্মের, ঠিক আছে? যাই হোক, দেখেন ফার্মটার নাম হচ্ছে BFRI। বাংলাদেশে গত বছরে মোট 48 টন মাছ উৎপাদন করেছে। এর মধ্যে মাছের চাষ 32 লাখ টন চাষের মাছ, আর উন্মুক্ত জলাশয় থেকে আহরণ করে 13 লাখ টন। বাকি দিয়ে থাকতেছে আপনার 3 লাখ টন, সেটা হচ্ছে আপনার সমুদ্র থেকে আহরণ করে, খুবই কম সমুদ্র থেকে। উন্মুক্ত জলাশয়ে মাছ আহরণ অর্ধেকই হচ্ছে ইলিশ, ঠিক আছে? তার মধ্যে 23 সালে এটা অবশ্যই মুখস্থ রাখা লাগবে, 23 সালে 6.5 লাখ টন শুধু ইলিশ উৎপাদন হয়েছে। আর বাংলাদেশের উন্মুক্ত জলাশয়ে মাছ রয়েছে 261 প্রজাতির। এই ডাটাটা পড়তে পারেন। মাছ চাষ ও ব্যবসায় 2 কোটি মানুষ জড়িত। এটা আমার খুবই মানে মনে হচ্ছে যেটা সমস্যা আছে এটা পড়েন না, বই থেকে পড়েন, ইউনিক কিংবা অন্য কোনো বই থেকে। কারণ লবণের সাথে 2 কোটি মানুষ কম মনে হচ্ছে। ওকে, আমার মনে হচ্ছে ডাটা আর বেশি পড়ছিলাম। 1990 সালে মানুষ হচ্ছে মাথা পিছু 7.5 কেজি মাছ খেত, ঠিক আছে? 7.5 কেজি মাছ খেত। আর হচ্ছে সেটা এখন 30 কেজিতে পৌঁছেছে বছরে মাথা পিছু মাছ খাওয়ার পরিমাণ। এটা নোট করতে পারেন, কাজে আসবে না।
3 নম্বর পেজে দেখি আমরা হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণের দুর্বল স্থানীয় শাসন। এরপর রোগ প্রতিরোধে বিনিয়োগ বাড়ানো দরকার। 4 নম্বর পেজে আসি, দেখি আমরা তেমন কিছু নাই। 5 নম্বর পেজে ভারতের নির্বাচনে কার হলো জিত কার হলো হার, এইটা হচ্ছে মানে আমি পড়ে দেখলাম যে আসলে বড় একটা আর্টিকেল, বাট গত 2-3টা আর্টিকেলই ভালো লাগে নাই, অনেক বড়, কিন্তু এটা আসলে আরও ইনফরমেটিভ করতে পারতো, ঠিক আছে। যদিও এটা আসলে ইনফরমেটিভ করার সুযোগ নেই, কারণ যিনি লিখছেন তিনি হচ্ছে এমপি, ভারতের কংগ্রেস পার্টির পার্লামেন্ট সদস্য, যিনি চতুর্থ মেয়াদে লোকসভায় পুনর্নির্বাচিত হয়েছেন। সেক্ষেত্রে হচ্ছে উনি ওনার সেন্স হিউমার এবং হচ্ছে ওনার পার্সোনাল ফিলোসফি থেকে লেখা, নিউট্রাল করা ট্রাই করা নাই স্বাভাবিকভাবে। সো বুঝতে পারতেছেন উনি হচ্ছে কংগ্রেসের নেতা, তার মানে হচ্ছে বিজেপিকে একটু বাসি দিবে। তবে কথা সত্য, মানে মিথ্যা কথা বলে হচ্ছে লিখে নাই, হয়তো ফোকাসটা ডিফারেন্ট জায়গায় করছে। গত লোকসভা বিজেপির আসন ছিল 303টা 303, আর বর্তমানে হচ্ছে সেটা হচ্ছে ড্রপ করছে সম্ভবত 240টা। দেখেন একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য 272টা লাগতো, এখন পাইছে 240টা, মানে 32টা কম আছে। এই 32টার জন্য হচ্ছে ওদেরকে এখন একটা জোট গঠন করতে হচ্ছে। এই জোট গঠন করা মানে হচ্ছে নতুন আইন পাশ করতে হলে বিজেপিকে শরিক দলগুলোর উপর দ্বারস্থ হতে হবে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য শরিক দলের সাপোর্ট লাগবে, নয়তো হবে না। এককভাবে একনায়কতান্ত্রিক সিদ্ধান্ত নিতে পারবে না, গত 2 টার্মে যেটা করে আসছে আর কি। এখন দেখেন যে মোদি হচ্ছে মোস্টলি হচ্ছে সবসময় নিজেকে প্রমোট করছে, দলকে না। যেমন ধরেন কোভিড-19 টিকার সনদে হচ্ছে নিজের ছবি অ্যাড করছে, 80 কোটি ভারতের নাগরিকের ত্রাণ দিছে, সেখানে চাল এবং আটার বস্তা নিজের ছবি অ্যাড করছে। তারপর হচ্ছে প্রায় সব বড় রেল স্টেশনে সেলফি পয়েন্ট খোলা হয়েছে, সেখানে মোদির ছবি আছে এবং মোদির ছবির সাথে তারা সবাই সেলফি তুলতে পারতো। মোদির মহিমা লালসা এতটাই স্ফীত হয়েছিল যে তাকে দেবত্ব দাবির কাছাকাছি নিয়ে গিয়েছিল। এটা আমি দেখেছিলাম আর কি কোনো ইন্টারভিউটা, যে তিনি বলেন যে তিনি জৈবিকভাবে জন্মগ্রহণ করলেও তিনি নিশ্চিত তিনি 8-10 সাধারণ মানুষের মতো নন, তিনি ভারতের সেবা করার জন্য পরমেশ্বর সরাসরি তাকে মনোনীত করেছিলেন। এইটা আমি দেখছিলাম, মানে এটা দেখে আমি ভাবতেছিলাম মানে উনি সুপার স্টেশনে পড়তে পড়তে আমার একটা অবস্থা হয়েছে যে দেবদেবী পর্যায়ে চলে যাচ্ছে। যাই হোক, এখানে তেমন কিছু নাই, মানে আমাদের পরীক্ষা জানার জন্য কিছু নেই, আপনারা গেলে একটু পড়তে পারেন, বাট প্রয়োজন নাই যেহেতু অগাস্টে পরীক্ষা। গ্যাসের দাবিতে বিক্ষোভ, প্রয়োজন নাই। উড়াল সেতুর জন্য নদীর পাড়ের ভরাট, পানি প্রবাহ ব্যাহত। এইটা হচ্ছে আপনি যে কোনো জায়গাতে কোট করতে পারবেন বা মানে কারণ হিসেবে দিতে পারবেন যে কী কী কারণে নদীর সমস্যা হচ্ছে। একটা হচ্ছে যে ডেভেলপমেন্টের পরবর্তী সময়ে যে নদীগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হচ্ছে না, এটা আপনি এই সরাসরি এইখান থেকে আপনি করে ফেলতে পারবেন, এই নামটা ইউজ করতে পারবেন পরীক্ষায়, ঠিক আছে। যেমন এটা হচ্ছে বিআরটি উড়াল সড়কের পিলারের ভিত বা বেসমেন্ট স্থাপন করার জন্য গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় মাটি ফেলে ভরাট করা হয়েছিল তুরাগ নদীর 2 পাড়ে। তুরাগ নামটা মাথায় রাখেন, তুরাগ, এই তুরাগকে জীবন্ত সত্তার সাথে তুলনা করছে, জীবন্ত সত্তার সাথে, ঠিক আছে, হাইকোর্ট। পরবর্তী সময় এখানে পানি প্রবাহে বাধাগ্রস্ত হয়েছে নৌ চলাচল, ঠিক আছে। কথা ছিল সেতু নির্মাণ শেষ হতে এই মাটি অপসারণ করে নেবে, কিন্তু 1 বছর পরও এটা অপসারণ করে না, এটা নোট করে রাখতে পারেন। ইটভাটার জন্য মাটি কাটতে গিয়ে ডোবায় পরিণত হয়েছে, বৃষ্টির পানি জমে সেখানে একটা পুকুরের আকার ধারণ করেছে, সেখানে 2টা বাচ্চা মারা গেছে। দুঃখজনক ব্যাপার। চাপ সরিয়ে নেওয়ার ক্ষমতা শেষ হয়ে আসছে। তাহলে দেখেন 1900 ডক্টর সেলিম রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং বেসরকারি প্রতিষ্ঠান সানামের সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর নির্বাহী পরিচালক। ওকে, তাহলে আমরা দেখি দেখেন যে টানা 2 বছরের মূল্যস্ফীতি 9-10-এর কাছাকাছি। মূল্যস্ফীতি কমাতে সরকারের কিছু উদ্যোগ নিয়েছে, যেমন সুদ হার বাড়িয়েছে,
এবারে বাজেটে কিছু কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর শুল্ক কমানো হয়েছে, কিন্তু এরপরে কোনো মূল্যস্ফীতি কমছে না। এর পেছনে দুইটা কারণ আছে। প্রথমত, দীর্ঘ সময় ধরে সঠিক পদক্ষেপ নেওয়া হয় না, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে কিন্তু প্রচুর লেখালেখি হয়েছে পত্রিকায়, এবং হচ্ছে আমি ভিডিও বানাইছি অনেকগুলো, যে এখন সিদ্ধান্ত ভালো হচ্ছে কিন্তু অনেক লেট হয়ে গেছে। যেমন মুদ্রানীতি এবং সুদের হারের কথা বলা যায়, ঠিক আছে? দীর্ঘ সময় ধরে সুদের হার 9.6 স্থির করে রাখা হয়েছিল, এটাকে বলে ক্যাপ অন ইন্টারেস্ট রেট, ক্যাপ মানে টুপি পরে রাখছিল, ঠিক আছে? কিন্তু সিদ্ধান্ত যখন নেওয়া হলো তখন অনেক বেশি দেরি হয়ে গেছে, ঠিক আছে? এর মধ্যে বিশাল একটা জনসংখ্যা, জনগোষ্ঠীর প্রকৃত মূল্য আর মূল্যস্ফীতির কারণে মানে ওদের অনেক বড় একটা মানুষের হাতে টাকা বের হয়ে গেছে, মোটামুটি ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কমে গেছে, এখন হচ্ছে আর ওই স্টেপগুলো কাজে আসতেছে না। দ্বিতীয় কারণ, রাজস্ব নীতিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের কর হার কমানোর উদ্যোগটা অনেক দেরিতে নেওয়া হয়েছে। পাশাপাশি বাজার ব্যবস্থাপনা বিভিন্ন ধরনের সিন্ডিকেটের কারসাজি কিংবা অন্য অসাধু উদ্যোগের ক্ষেত্রে আমরা কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখি না। এটা পড়ে নিয়ে জানতে পারবেন, বাট এর বেশি কিছু এখান থেকে আসে না আর কি। এক বছরের মূল্যস্ফীতি 6% নামিয়ে আনা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা একেবারেই মানে সেটা সম্পর্কে একেবারে আশাবাদী হওয়া যাচ্ছে না। এটা আসলে সবাই সেম কথাই বলতেছে। এছাড়া এইটা 45 বিসিএসের সামাজিক নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন আসছিল, একবার হয়তো আসবে না, যে পেনশন ভর্তুকিকেও আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে না, এটা সামাজিক নিরাপত্তা কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা সামাজিক যোগাযোগ নিরাপত্তা কর্মসূচি বরাদ্দ বাড়ানো জরুরি। যেমন ভুল মানুষকে তালিকা দেওয়া হচ্ছে, এবং একটা রিপোর্টে গত পরশু দিনে আসছে 42 থেকে 46% টাকাই যার প্রয়োজনে তারা নেয়, মানে সামাজিক নিরাপত্তার টাকাগুলো হচ্ছে কি মারি যাচ্ছে। ভারতের পর শ্রীলঙ্কায় নির্বাচনী হওয়া খুব একটা প্রয়োজন নাই, পড়াশোনা আমাদের প্রয়োজন নাই, তারপর হচ্ছে এটাও আমাদের প্রয়োজন নাই, এটাও আমাদের প্রয়োজন নাই। এবার হচ্ছে অর্থ বাণিজ্য পরীক্ষায় আসার মতো তেমন কিছু নাই। দেখেন, আন্তর্জাতিক মুসলমানদের জন্য কোটা ব্যবস্থা রক্ষায় অনর টিটিপি আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন হয়। কালোর তালিকা এটা জানতে পারেন যে শিশু হত্যার জন্য হচ্ছে প্রতি বছর ব্ল্যাকলিস্ট করে, তার মধ্যে হচ্ছে ইভেন এবার ইসরায়েলকে ব্ল্যাকলিস্ট করছে, এবং সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হবে, এবং এটা নিয়ে ইসরায়েল মারাত্মক আগ্রাসী বক্তব্য দিয়েছে। ওকে, 2 পয়েন্টে স্বস্তি বাংলাদেশ কাকে দিচ্ছে দেখে খুব ভালো লাগছে অনেকদিন পর। শেষ কথা হচ্ছে এই পেজে তেমন কিছু নাই, জাস্ট রেল লাইনে ভাঙন, বস্তা গুজে ট্রেন পার, খুবই রিস্কি সিচুয়েশন এটা। ওকে, আমরা বোর্ডিং পার্টে আসি। আগামী 3 বছরে সরকারের স্থিতি ঋণ 27 লাখ কোটি টাকা ছড়াবে, এই ঋণটা হচ্ছে আমাদের জন্য অনেক বাড়তেছে। এরপরে হচ্ছে প্রচলিত মুদ্রানীতি মুদ্রাস্ফীতি কমাতে ভূমিকা রাখবে না, পর্যালোচনা হচ্ছে এটা নিয়ে অলরেডি অনেক প্রথম আমাদের নিউজ আসছে। ওকে, এরপরে হচ্ছে এই পেজে তেমন কিছু নাই। এইটা আপনারা নোট করে রাখতে পারেন, খুবই কাজে আসবে পরীক্ষায়, যে রাশিয়ার বৈদেশিক বাণিজ্যে 40% হচ্ছে রুবল, ঠিক আছে? রুবল হচ্ছে কি দেখেন, যে রাশিয়ার মুদ্রা, এই রুবলে হচ্ছে রাশিয়ার আপনার 40% বাণিজ্যের, টোটাল বাণিজ্যের 40% রুবলে হচ্ছে। তার মানে হচ্ছে এটা কিন্তু পুতিনের জন্য একটা বড় সাকসেস, এটা কোট করে রাখতে পারবেন। এরপরে দেখি আমরা কি আছে। আর বাজেট কখনো মূল্যস্ফীতি কমায় না, বিরুক্ষপাল উনি হচ্ছেন গতকাল প্রথম আলোতে একটা ভালো আর্টিকেল লিখছে আর কি, ঠিক আছে? যাই হোক, এটা পেজটার রেজুলেশন অনেক কম, এটার পিডিএফটা দিয়ে দিয়েছে অলরেডি আমাদের টেলিগ্রামে। আর আমি একটু জুম আউট করে পড়া লাগতেছে, কারণ হচ্ছে আমি মানে জুম ইন করলে আপনি পড়াই যাচ্ছে না, রেজুলেশন কম তো এই জন্য। যাই হোক, যে বাজেট কখনো হচ্ছে মূল্যস্ফীতি কমে না। দেখেন উনি কি বলছে, যে যেমন ধনিক গোষ্ঠীর অনুপার্জিত আয় অর্থনীতির তারল্য পরিমাণ বাড়ায় দিবে, ঠিক আছে? সেটা মুদ্রাস্ফীতি কমানোর সম্ভাবনাকে নাকচ করে দিবে। আগে যখন মূল্যস্ফীতি প্রায় 12%, তখন 22-23 অর্থ বছর, মানে গত অর্থ বছরের আগের অর্থ বছরে, গত বছর অর্থ বছর ছিল 23-24, উনি 22-23 নিয়ে কথা বলতেছে, ঠিক আছে? যে 22-23 অর্থ বছরে বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী মূল্যস্ফীতি লক্ষ্য দিলেন 5.6%। কোত্থেকে তিনি অদ্ভুত সংখ্যা পেলেন তার উত্তর কেউ জানতে চাইল না, মানে ধুম করে একটা কথা বলে দিচ্ছে ওনার মনে হচ্ছে আর কি, বিরুক্ষপাল স্যারের মনে হচ্ছে যে কই থেকে উনি এটা বলে দিল, কিন্তু এটা পরবর্তীতে কয়েক বছরও এটা কি 5.6 কেন 8-ই আনা পসিবল হয় না, এখনও 9.89 মনে হয়, ঠিক আছে? এই যে এখানে দিচ্ছে মূল্যস্ফীতি লক্ষ্য দিলেন 5.6, কোথেকে তিনি অদ্ভুত সংখ্যা পেলেন কেউ তার উত্তর জানতে চাইলেন না, ছিল না কোনো গবেষণা, ছিল না কোনো অর্থনৈতিক প্রক্ষেপণ,
ফলে যা হওয়ার তাই হলো। গত 2 বছর ধারে কাছে আসা গেল না। অজুত হিসেবে কখনো আসছে হরপ্পা যুগের। হরপ্পা হচ্ছে আপনারা জানেন একটা সিভিলাইজেশন। কোভিড, উত্তর যোগান সংকট এবং পুতিন কর্তৃক আকস্মিকভাবে ইউক্রেন আক্রমণ, ঠিক আছে। যাই হোক, উনি সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে উনি কয়েকটা আপনার পদক্ষেপ দিচ্ছে যেগুলো নেওয়ার মাধ্যমে হচ্ছে মুদ্রাস্ফীতি কমানো যেতে পারে আর কি, ঠিক আছে। এই পদক্ষেপগুলো খুব নোট ডাউন করে রাখেন ছোট করে আর কি, ঠিক আছে। যেমন ধরুন হচ্ছে প্রথমটা হচ্ছে আপনার ধনী গোষ্ঠীর আয়কর বাড়ানো, এখনও বাড়াইছে মোটামুটি, সেটা কার্যকর করা লাগবে। এরপর শিল্প কর্পোরেশনগুলোর উপর কর বাড়ানো, খেলাপি ঋণের আদায় বাড়াতে হবে, কোথায় কোথায় খেলাপি ঋণকে নিয়মিত ঋণে পরিণত করার অপচেষ্টা থেকে বের হওয়া লাগবে, ঠিক আছে। উন্নয়ন বাজেটে আরও সীমিত করে ঘাটতি বাজেট নিয়ন্ত্রণ করা লাগবে। বর্তমানে ঘাটতি বাজেট 32%, সেটা 25% নিয়ে আসা লাগবে। কালো টাকা সাদা করার অসৎ অনুশীলন বন্ধ করে লুণ্ঠিত এবং পাচারকৃত মুদ্রা ফিরিয়ে আনা লাগবে। রাজস্ব ঘাটতি মোকাবেলায় তাৎক্ষণিক মুদ্রা ছাপানো চিরতরে বন্ধ করা লাগবে, ঠিক আছে। মুদ্রা ছাপানো মুদ্রাস্ফীতি বাড়ার অন্যতম কারণ। এছাড়া প্রয়োজনীয় আইন বানাইতে হবে, ঠিক আছে। মুক্তবাজার চুক্তিতে বাংলাদেশের সম্ভাবনা চ্যালেঞ্জ খুব একটা ভালো লাগে নাই, বাদ দিতে পারেন, টপিকটা ভালো আর কি। আন্তর্জাতিক দেখেন ইউক্রেনের সামরিক সহায়তা বিলম্বে দুঃখ প্রকাশ, বাইডেনের $225 মিলিয়ন এক্সট্রা ডোনেশনের ঘোষণা দিয়েছে। জাতিসংঘ কালো তালিকাভুক্ত ইসরায়েল সেনাবাহিনী, এটা আমরা পড়ে আসছি। ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচনে উত্থান হতে পারে ডানপন্থীদের, ওকে। এরপর হচ্ছে রেকর্ড গম উৎপাদনের পূর্বাভাস ভারতে। তারপর হচ্ছে বিশ্বজুড়ে টানা 3 মাস ধরে ঊর্ধ্বমুখী পণ্যের দাম। মে মাসে চীনের জ্বালানি তেল আমদানি প্রায় 22% কমেছে। সুইডেনে 3200 কোটি টাকার বিনিয়োগ করবে মাইক্রোসফট, অনেক বড় একটা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে আর কি। শুধু কর সুবিধা দিয়ে শেয়ার বাজারে সবকিছু ঠিক হবে না। স্বাভাবিকভাবে যে কর কাঠামোর কারণে শেয়ার বাজারে এই পরিস্থিতি হয় না, এখানে হয়েছে উল্টাপাল্টা কাজ। শেয়ার বাজার চাঙ্গা হওয়া নির্ভর করে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ব্যবসা মূল্য ভিত্তির উপর। আর তেমন কিছু নেই আজকে। তার মধ্যে হচ্ছে ভালো নিউজটা তো আছেই, যে বাংলাদেশ জিতে গেছে, ওদিকে হচ্ছে নিউজিল্যান্ডকে হচ্ছে আফগানিস্তান হারায় ফেলছে। ফুটবল ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ফ্রি ট্রান্সফার হচ্ছে এমবাপ্পে। বেশি আয়কর বন্ধ কক্সবাজার স্পেশাল ট্রেন, এটা দুঃখজনক, ঠিক আছে। এটা হচ্ছে বছরব্যাপী প্রায় 7 থেকে 8 কোটি টাকা আয় রাখার সুযোগ ছিল আর কি, যাক এটা কোনো কারণে বন্ধ করে দিয়েছে, ওকে। আর তেমন কিছু নাই আজকে, দেখি আমরা। মোদি 3য় মেয়াদে হচ্ছে আজকে শপথ নিচ্ছেন, ওকে। এই হচ্ছে আজকে পত্রিকার রিভিউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।